কিন্তু তারেক রহমান কেন দেশে আসে না সেটা ব্যাখ্যা দিয়েছেন কখনো? দেন নাই। বিবিসিতে জিজ্ঞেস করছিল, উনি বলছেন যে ব্যক্তিগত কারণে। কিন্তু উনি কবে ফিরবেন সেটা কিন্তু তার দলের লোকেরা বলছেন নানা সময়। 2024-এর অক্টোবরে বলছেন যে যে কোনো সময় দেশে ফিরবেন। আবার তার এক সপ্তাহ পরে কইলো জানুয়ারিতে ফিরবেন, মানে 2025-এর জানুয়ারিতে। তারপরে ডিসেম্বর আসিল, কইলো ফেব্রুয়ারিতে ফিরবেন। তারপর জানুয়ারি আসলে কওয়া হইলো আপাতত আসতেছেন না। এটা শুনে যখন দলের কর্মীরা হতাশ, তখন কওয়া শুরু হইলো এপ্রিল আসবেন। এপ্রিল যায় জুন আসলে কওয়া হইলো 28 জুলাই আসতেছেন। আবার কওয়া হইলো অগাস্টে আসতেছেন, 5 আগস্টের আগেই। অগাস্টের শেষে যায় বলা হইলো অক্টোবরে আসতেছেন। এরপরে সালাউদ্দিন সাহেব সহ, মালেক সাহেব সহ অনেকে কইল নভেম্বরে ফিরবেন। এমনকি বিবিসিতে বিএনপি বলছিল নভেম্বরে আসবেন, তারিখ জানাবে বিএনপি। দেখেন, বিএনপি তারিখ জানায় নাই। নভেম্বর শেষ হইতে চললো, ফজলে একবার কইল ডিসেম্বরে আসবে। 8 মন তেলও পুড়লো না, রাধাও নাচলো না। যদি কইতো ঈদের পরে আসবেন তাইলে কোনো ঝামেলা হইতো না। ঈদের পরের আন্দোলন দিয়েই তো আমরা হাসিনাকে হটাইলাম, তাই না? তো ঈদের পরে কইলে তো একটা সুবিধা ছিল। যাই হোক, কেন উনি আসতেছেন না তার কয়েকটা সম্ভাব্য কারণ থাকতে পারে। এইটা আমার একান্তই অনুমান, কিন্তু আসেন সেগুলো একটু শুনে দেখি। এক নাম্বার কারণ হইতে পারে যে উনি এমন সময় আসতে চায় যেই সময় তার ক্ষমতায় যাওয়াটা নিশ্চিত এবং নিরঙ্কুশ। কারণ বেশ কিছু পাওয়ারফুল স্টেক হোল্ডারের ব্যাপারে তারেক রহমানের অবিশ্বাস আছে। যেমন আর্মি স্ট্যাবলিশমেন্টের যে অংশ তার উপরে নির্যাতন চালাইছিল, তাদের ক্ষমতা এখন কেমন সেটা সম্ভবত এখনো নিঃশেষ হয়ে যায় নাই। আর্মিরা আবার রিটায়ার করলেও না, একটা সিলসিলা থাকে। আর আর্মিকে তো হাসিনা অ্যান্টি বিএনপি করে তৈরি করছে এতদিন ধরে, অ্যান্টি জামাত করেও তৈরি করছে। সেই ফোর্স তারেক রহমানের প্রত্যাবর্তন কিভাবে ডিল করবে সেটা নিয়ে মনে হয় ক্লিয়ার না। ওনারা কারা কারা নির্যাতন করছিল সেটা তো তারেক রহমান জানে। সে অফিসাররাও তো মনে করতেই পারে যে তারেক রহমান প্রতিশোধ নিতে পারে। 2 নাম্বার, এটা শোনা কথা, সত্য মিথ্যা জানি না, একেবারেই শোনা কথা। আপনারা গুজব হিসাবেও ধরতে পারেন অথবা কান কথা হিসাবেও ধরতে পারেন। সেটা হইতেছে যে তারেক রহমান নাকি ব্রিটিশ সিটিজেনশিপ নিছেন। আমি বলছি আমি সত্য মিথ্যা জানি না, সত্য হইতেও পারে। কারণ তারেক রহমানরে ফিরানোর জন্য হাসিনা খুব চেষ্টা করছিল। একজন বাংলাদেশি নাগরিককে ফেরানোর চাইতে ব্রিটিশ সিটিজেনকে ফেরানো কঠিন, এই জন্যও হইতে পারে। এইটা কোনো অন্যায় না ওনার তরফ থেকে, প্র্যাকটিক্যাল কারণে উনি করছেন। আমি হইলেও একই কাজ করতাম। এখন এই সিটিজেনশিপ কিভাবে কখন ত্যাগ করবেন এটা একটা স্ট্র্যাটেজিক এবং লিগ্যাল ইস্যু। এটা তো ওনাকে ত্যাগ করতে হবে, এমনকি নির্বাচনে অংশ নিতে হইলেও ত্যাগ করতে হবে সম্ভবত, আমি যতটুকু আইন বুঝি নির্বাচনের। আরেকটা কারণ হতে পারে যে উনি ফিরে এসে দলের উপরে কর্তৃত্ব প্রতিষ্ঠা করতে না পারা। দলের তো কোনো মা বাপ নাই, কারো কথা কেউ শুনে না। দলের নেতা কর্মীরা যে যেটা ইচ্ছা তাই যেটা করতেছে, তাই সেটা বলতেছে। একটা এক্সাম্পল দিই, তারেক রহমানের উপদেষ্টা মাহাদি আমিন নিজে গিয়া ঢাকা 14 আসনে মায়ের ডাকের সমন্বয়ক তুলিকে বিএনপির প্রার্থী হিসেবে ঘোষণা করেছিল। কয়েক সপ্তাহ যাইতে না যেতে একই আসনে বিএনপির অন্য প্রার্থী আজ মশাল মিছিল কইরা তুলির মনোনয়ন বাতিলের দাবি করেছে। তারেক রহমান, মির্জা ফখরুল, সালাউদ্দিন সাহেবের বিএনপিতে কেমন কন্ট্রোল আছে এটা আপনারাই বুঝে নেন। মানে ইতিহাসে একটা সেরা কমিটি করতেছে বিএনপি। একদিকে বহিষ্কার করে যারে, আবার 2 মাস পরে সেটা প্রত্যাহার করে তাদের দলে ফেরায় নেয়। এখন শুরু হয়েছে একদিকে মনোনয়ন দেয়া, অন্যদিকে মশাল মিছিল করায়। কি এখন তারেক রহমান দূরে আছে, একটা যুক্তি আছে যে এত দূর থেকে নিয়ন্ত্রণ করা যায় না। দেশে আসলে তো এই সমস্ত কিছু দায় নিতে হবে ওনারই। সেটা হয়তো তারেক রহমান এখনই নিতে চাইতেছেন না, তাই নির্বাচনের আগে সময়টা যত কম করা যায় সে চেষ্টা করতেছেন। ঠিক নির্বাচনের আগে আগে হয়তো আসবেন, যখন নির্বাচনী হাওয়া উঠে যাবে পুরা দমে। আর তখন চাঁদাবাজি আর এই সমস্ত অন্তর্দ্বন্দ্ব, কোন্দল ইত্যাদি ইত্যাদি আর মূল ইস্যু থাকবে না। নির্বাচনী ইস্যুটাই হবে তখন মূল ইস্যু, ঢাকা পড়ে যাবে চাঁদাবাজির ইস্যুটা। এখন আসেন তারেক রহমানের সাম্প্রতিক একটা বক্তব্য নিয়ে কথা বলি, আলু সংক্রান্ত বক্তব্য।
তারেক রহমান কেন হাসিনা পড়ার পরে ফাঁকা মাঠ পেয়েও গোল দিতে পারলেন না, সেটা বোঝা যাবে এই আলোচনা। আপনারা গণভোটের আলোচনায় তারেক রহমানের বক্তব্যটা দেখেছেন, মানে গণভোটের চাইতে আলুর দাম পাওয়াটা জরুরি, তাই না? দেখেন, আলু চাষ করে আলু চাষিরা এবার প্রায় হিসাব যা বলে কম বেশি, যেই স্ট্যাটিস্টিক্স যতটুকু পাওয়া গিয়েছে, প্রায় ৩,০০০ কোটি টাকার যে লোকসান তার আশঙ্কা তারা করছেন। ৩,০০০ কোটি টাকার মতন লোকসান হতে পারে। অপরদিকে আমরা দেখি যে দু একটি রাজনৈতিক দলের আবদার মেটাতে গিয়ে কথিত গণভোট যদি করতে হয়, রাষ্ট্রকে আলু চাষিদের যে ৩,০০০ কোটি টাকা পরিমাণের গড়ছা, এই গণভোট কথিত গণভোট করতে হলে রাষ্ট্রকে প্রায় সমপরিমাণের টাকা গচ্ছা দিতে হবে। এমন পরিস্থিতিতে লোকসানের মুখোমুখি এইসব আলু চাষিদের কাছে এই সময় গণভোটের চেয়ে মনে হয় আলুর ন্যায্য মূল্য পাওয়াটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। গণভোট উনি চান না, হইতেই পারে উনি পলিটিক্যালি চান না, সেটা একটা পলিটিক্যাল ব্যাখ্যা দেন, কোনো অসুবিধা নাই। আলুর এক্সাম্পল কেন দিতে হবে? ইরানের বিপ্লবের পরে জিনিসপত্রের দাম কমানোর জন্য বামপন্থীরা খুব হাউকাউ শুরু করেছিল। তো খোমেনি কইছিল আমরা কম দামে তরমুজ খাওয়ার জন্য বিপ্লব করি নাই। ৫ই আগস্টের বিপ্লবের পরে বাংলাদেশের মানুষ যে ঐতিহাসিক আবেগে ফাইটে পড়ছিল, বিএনপি সেই মুহূর্তটা বুঝতেই পারেনি, এই বিপ্লবের মর্মার্থটা বুঝতেই পারেনি যে বিপ্লবটা কেন হয়েছিল, এখনো পারেন না। তারা মনে করছে মানুষ তাদেরকে ক্ষমতা আনার জন্য অকাতরে রক্ত দিচ্ছে। জি না, ৫ই আগস্টে তারেক রহমানের সমান উচ্চতার কোনো নেতা ছিল না। দেশ খালি ছিল, মঞ্চ খালি ছিল, নেতৃত্ব খালি ছিল, তবুও তিনি দেশের প্রধান রাজনৈতিক মুখ হইতে পারলেন না। এটা ওনার ব্যর্থতা, বড় সড় রাজনৈতিক ব্যর্থতা। কেন পারলেন না? কেন পারলেন না এটার উত্তর লুকায় আছে ওই দুইটা বাক্যে। একটা হইতেছে খোমেনির, একটা হইতেছে তারেক রহমানের। দুইটা ভিন্ন সময়, ভিন্ন বিপ্লব, ভিন্ন কল্পনার মধ্যে। যখন বামপন্থীরা তরমুজের দাম কমা, খাবার দাবারের দাম কমা এই কইতেছিল ইরানের বিপ্লবের সময়, বাজার নিয়ন্ত্রণ করো, তখন খোমেনি এক বাক্যে পুরা জাতির রাজনৈতিক মেরুদণ্ডকে সংজ্ঞায়িত করে দিচ্ছিলেন যে আমরা সস্তায় তরমুজ খাওয়ার জন্য বিপ্লব করি। মেসেজ পরিষ্কার, জাতি রক্ত দিছে, শহীদ হয়েছে, জাতীয় আত্মমর্যাদা পুনরুদ্ধার করছে। তাদের সংগ্রাম কখনোই বাজারের খুচরা দামের মধ্যে আটকাইছিল না। এখন বাংলাদেশের দিকে তাকান, বিপ্লবের পরে যখন দেশের মানুষ এক যুগের বেশি সময় ধরে দমন পীড়নের বিরুদ্ধে প্রথমবার উঠে দাঁড়াইল, যখন ইতিহাস তৈরির ক্ষুধা মানুষের মনে, মর্যাদা পুনরুদ্ধারের তীব্র আকাঙ্ক্ষা, ঠিক সেই মুহূর্তে তারেক রহমান বললেন গণভোটের চাইতে আলুর দাম বেশি গুরুত্বপূর্ণ। এটাই বিএনপির মূল ভুল। মানুষ ইতিহাস চাইতেছে আর তারা দিতেছে আলুর দাম। মানুষ চাইছিল রাজনৈতিক সার্বভৌমত্ব, তারা দিচ্ছে আলুর দাম। জনগণকে তারা দেখতেছে চাষা ভুষা, আর যাদের একমাত্র উদ্বেগ হইতেছে ভাত, আলু খাওয়া ইত্যাদি। এইটা বিএনপির না বোঝার সমস্যা না, এটা তাদের চারপাশে যারা জমছে আর কি, হ্যাঁ, জামাই কোটার বুদ্ধিজীবীদের ওদের রোগ। যারা মনে করে বাংলাদেশের মানুষ রাজনৈতিক প্রাণী না, তারা কেবল খায়, ঘুমায় আর ভাত খাইতে চায়। জামাই কোটার বুদ্ধিজীবী তো নিজে বলে যে ভাত খাওয়াটা নাকি এদের একমাত্র মোটিভেশন, বেশি ভাত খাওয়া। বাংলাদেশের মানুষের ব্যাপারে কি তুচ্ছ তাচ্ছিল্য। বাংলাদেশের মানুষ নাকি খালি ভাত খাইতে চায়, খালি ভাত খাইতে চায়, বেশি বেশি ভাত খাইতে চায়। বাংলাদেশের মানুষ নাকি মধ্যবেদার মানুষ, মিডিওক্রিটি কয়, বইও লিখেছে এটা। তাদের জিদ্দার নাকি ক্ষমতা নাই, তাদের স্বপ্ন নাই, কল্পনা নাই। এই মানুষগুলা দুনিয়া কাঁপায় এটা বিপ্লব করে ফেললো, আর এই মানুষ নাকি খালি ভাত খাইতে চায়। এই মানুষের কোনো আত্মমর্যাদা নাই, কোনো ঐতিহাসিক আকাঙ্ক্ষা নাই, কোনো রাজনৈতিক উচ্চাসা নাই। বিপ্লব তো কখনো ভাতের আকাঙ্ক্ষায় জন্ম নেয় না, এটা খোমেনি জানতেন, উনি বুঝছেন। সেই জন্য রাষ্ট্রীয় সার্বভৌমত্ব, জাতিগত মর্যাদা, পলিটিক্যাল স্পিরিচুয়ালিটি, এটার উপরে পুরো বিপ্লবকে দাঁড় করাইছিলেন। মিশেল ফুকো ইরানের বিপ্লবকে পশ্চিমা রাজনৈতিক বিশ্লেষণে প্রচলিত কাঠামো দিয়ে ব্যাখ্যা করতে অস্বীকার করছিলেন। তার দৃষ্টিতে ইরানের বিপ্লব ছিল এমন একটা ঘটনা যেখানে রাজনৈতিক সংগ্রাম কেবল অর্থনীতি, দারিদ্র বা রাষ্ট্রবিরোধী ক্ষোভের উপরে দাঁড়াইছিল না, বরং মানুষ
অন্যভাবে বাঁচতে চায়। এই গভীর নৈতিক এবং আধ্যাত্মিক তাড়না থেকে আন্দোলন গড়ে উঠছিল। আমরাও অন্যভাবে বাঁচতে চাই, বাংলাদেশের মানুষও অন্যভাবে বাঁচতে চায় জন্যই বিপ্লব করছিল, রক্ত দিছিল 2024-এ, হাসিনাকে উৎখাত করছিল। ফুকো এই অভিজ্ঞতাকে নাম দিচ্ছেন পলিটিক্যাল স্পিরিচুয়ালিটি, এক ধরনের রাজনৈতিক আধ্যাত্মিকতা, যেখানে জনতা রাষ্ট্র বাজার সাম্রাজ্যবাদী আধিপত্যের বিরুদ্ধে দাঁড়ায় নিজেদের নৈতিক সত্তা, মর্যাদা, ত্যাগ এবং ন্যায়ের আকাঙ্ক্ষাকে রাজনৈতিক রূপ দেয়। ফুকোর ভাষায় ইরান দেখাইছে যে রাজনীতি কেবল স্বার্থ, ক্ষমতা, বাজারের হিসাব না। কখনো কখনো রাজনীতি মানুষের অস্তিত্বগত ইচ্ছা, পরিচয় এবং নৈতিক পুনর্জন্মের আকাঙ্ক্ষা থেকে জন্ম নেয়। এটাই ছিল ইরানের বিপ্লবের অনন্যতা, বিশেষ বৈশিষ্ট্য। আর বিএনপি করলো তার ঠিক উল্টাটা। তারা গেল শেখ মুজিব আর হাসিনার ফেলে যাওয়া পুরানো ক্যানভাসে, ভাত ভোটের বাজারি রাজনীতিতে। 10 টাকায় চাল খাওয়াবে বলছিল না, চাল তো খাইনি 10 টাকার বাংলাদেশের মানুষ, ভোটেরও হোগা মারা সারা হয়ে গেছে। আলুর দাম ঠিক পাইলে কি তাহলে ভোট না দিলেও চলে তো না? উন্নয়ন না গণতন্ত্র, এটা ছিল হাসিনার ন্যারেটিভ। আর গণভোট না আলুর দাম, এটা হইতেছে বিএনপির ন্যারেটিভ। অথচ জিয়ার 19 দফার 1 নম্বর দফা ছিল সর্বতভাবে স্বাধীনতা, অখণ্ডতা এবং সার্বভৌমত্ব রক্ষা করা। জিয়ার রাজনীতি দাঁড়াইছিল এইটার উপরে, জাতীয় মর্যাদার উপরে দাঁড়াইছিল। দেশ রক্ষা করা, সার্বভৌমত্ব রক্ষা করা, মর্যাদা রক্ষা করা, এমনকি ইমান রক্ষা করা। জিয়া ইকোনমিকে বাদ দেন নাই, কিন্তু কখনোই রাজনীতিকে বাজারের হাটে বিকায় দেন নাই, কখনোই আলুর দামকে প্রধান রাজনৈতিক কর্মসূচি করেন নাই। এটা পলিটিক্স না। তারেক রহমান আজকে একই ভুল করছেন। উনি মানুষের রাজনৈতিক আকাঙ্ক্ষাকে দেখতে পারেন। মানুষের বাইসে থাকার জন্য, খাওয়ার জন্য, পেটের জন্য রাজনীতির দরকার নাই। বিএনপির কর্মীদের দরকার থাকতে পারে, ওদের আয় উপার্জন নাই, চান্দাবাজি করতে হয়। গোয়াবাসী মানুষ রাজনীতি ছাড়া বেঁচে ছিল না। রাজনীতির দরকার জনগণ যেই মুহূর্তে ইতিহাস লিখতে চায়। মানুষ খাওয়ার জন্য জন্মায় না তো, মানুষ মর্যাদার জন্য বাঁচে। যেই মুহূর্তে মানুষ 2 হাত দিয়ে আগুন ধরতে শিখলো, সেই মুহূর্তে সে বুঝলো খাবার আমাকে মানুষ না, মর্যাদা আমাকে মানুষ করে। শুধু পেটের প্রয়োজন রাজনীতি নির্ধারণ করলে মানুষ পশু হয়ে যায়। পশুর প্রধান লক্ষ্য খাদ্য। এই জামাই কোটার বুদ্ধিজীবী বাংলাদেশের মানুষকে পশু মনে করে। মানুষের প্রধান লক্ষ্য মর্যাদা, তার অস্তিত্বের ন্যায্যতা, সে কেন বেঁচে আছে, তার নৈতিকতা। খাদ্য নিরাপত্তা একটা খুবই প্রযুক্তিগত প্রশ্ন, রাজনৈতিক প্রশ্ন একেবারেই না। পেট ভর্তি হলে মানুষ বিপ্লব করে না? করে তো। এই যে ফ্রেডারিক অ্যাঙ্গেলস মার্কসের বন্ধু, যে একসাথে লিখছে। ফ্রেডারিক অ্যাঙ্গেলস শিল্পপতি ছিল, তার বিশাল কাপড়ের কারখানা ছিল, পেট ভরা